এইবারের ইন্টারন্যাশনাল ব্রেকটা ফুটবল ভক্তদের জন্য বিরাট একটা ব্যাপার হইতে যাচ্ছিল। এখনো সেটা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এটা আবার একটা উৎসবের মতো ব্যাপার। কারণ এই ব্রেকে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে খেলবে এবং সেই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামার কথা আমাদের হামজা চৌধুরীর। একই সঙ্গে ইন্টারন্যাশনালিও কিন্তু এই ব্রেকে বড় বড় ম্যাচ হওয়ার কথা। বিশেষ করে আর্জেন্টিনা ভক্ত যারা, তাদের জন্য এটা বড় একটা ব্যাপার। আমি বলবো লাতিন ফুটবলের জন্যই এই ইন্টারন্যাশনাল ব্রেকটা অনেক বড় একটা ব্যাপার। কারণ এই ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা উরুগুয়ে, দুইটা অনেক বড় বড় ম্যাচ দেখতে যাচ্ছিলাম এবং দেখবো। কিন্তু মুশকিলটা হয়ে গেল কি, আর্জেন্টিনা দলে মেসি অনুপস্থিত, আবার ওদিকে ব্রাজিল দলে নেইমার অনুপস্থিত। ফলে মূল যে অ্যাট্রাকশনটা, যে নেইমার অনেক দিন পরে ন্যাশনাল টিমে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ফলে মেসি নেইমার আবার মুখোমুখি হবে কতকাল পরে, আমি নিজেই ভুলে গেছি যে কতকাল পরে মেসি নেইমার মুখোমুখি হবে, অথবা একই মাঠে এক দলেরও হয়ে খেলে না তো অনেক দিন হয়ে গেল। সেই সম্ভাবনাটা একদম ধূলিসাৎ হয়ে গেছে। একদিকে মেসিও মিয়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুর্ড হচ্ছে, নেইমারও নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে লিওনেল স্ক্যালোনির দলটা একেবারে নতুন একটা চেহারায় মাঠে নামতে হচ্ছে তাদের। বলা চলে যে এই প্রথম লিওনেল স্ক্যালোনির দল একটা রিয়েলিটি চেকের সামনে পড়বে। সেই রিয়েলিটি চেকটা স্ক্যালোনি কিভাবে সামাল দেবেন সেটা নিয়ে একটু আজকে কথা বলতে চাই। লাতিন অঞ্চলে এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে সত্যি বলতেছে আমার মূল অ্যাট্রাকশন ছিল মেসি নেইমার, মেসি ভার্সেস নেইমার। নেইমার তো দেখেন নানাভাবেই খুব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল, সেখান থেকে সে আবার সান্তোসে ফিরছে এবং সান্তোসে ফিরে কিন্তু সে ভালো খেলতেছিল। এর মধ্যে এই ছেলেটার আজীবনের যে শত্রু ইনজুরি, আবার সেই ইনজুরি আবার মাঠের বাইরে চলে গেল এবং সে আদৌ আর কবে ব্রাজিল দলে ফিরবে, আদৌ আর কখন ওই হলুদ জার্সি গায়ে দেখবো কিনা জানি না। কিন্তু ব্রাজিলের জন্য এটা এখন আর খুব আনএক্সপেক্টেড কিছু নাই। তারা নেইমারের বাদে পথ চলতে শিখে গেছে। হোক যে তারা এখনো বড় কিছু করতে পারতেছে না নেইমারের বাদে, কিন্তু পথ তো চলতেছে, অনেকদিন ধরে চলতে হচ্ছে, আসলে উপায় নেই। আর্জেন্টিনার গল্পটা আলাদা। মেসি বুড়ো হয়ে গেছে, আপনি যদি নেইমারের সঙ্গে তুলনা করেন তাহলে মেসি তো বুড়ো হয়ে গেছে। তারপরেও মেসিকে ছাড়া আর্জেন্টিনা কিন্তু এখনো কল্পনা করা যাচ্ছে না। গত 5 বছরে আর্জেন্টিনার মাত্র 8টা ম্যাচ মিস করছে মেসি। ফলে আর্জেন্টিনার এই যে দুর্দান্ত একটা টাইম যাচ্ছে, টানা 4টা গ্লোবাল ট্রফি, টানা 4টা মেজর ট্রফি জিতলো তারা, সেটার মূল প্রাণভূমরা মেসি। দেখেন আমাদের মাঝে মাঝে মনে হয় যে মেসি বোধহয় নাই, মেসি বোধহয় আগের রোল প্লে করতেছে না। এইটা আমার এক ফেসবুক ফ্রেন্ড সে এর মাঝে লিখছে যে মেসি এত ভার্সেটাইল যে ও কোনো একটা অংশ কোনো ম্যাচে না করলে মনে হয় যে মেসি বোধহয় নাই। মানে একই সঙ্গে সে দলের সেরা প্লে মেকার, আবার একই সঙ্গে সে দলের সেরা গোল স্কোরার, কখনো কখনো একই সঙ্গে দলের সেরা বল উইনার। ফলে কোনো একটু কিছু না করলে মনে হয় যে মেসি ফুরায় গেছে। স্ট্যাটিস্টিক্স বলতেছে এই যে বাছাই পর্বে আর্জেন্টিনা 1 নম্বরে আছে। এখনো পর্যন্ত কিন্তু মেসি সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার। তার মানে বুঝেন যে কি পরিমাণে মেসি নির্ভরশীলতা এখনো আছে। তবে এইটা সত্যি যে 2022 বিশ্বকাপ থেকেই আমরা দেখতেছি ধাপে ধাপে আর্জেন্টিনা দলটাকে স্কালোনি মেসির যে ছায়া, মানে এইটা তো বিশাল ছায়া, এটাকে আপনি বট গাছ বললেও হবে না। এইটা হারায় যাওয়া কোনো প্রাচীনকালের বৃক্ষের মতো। এত বড় ছায়া থেকে বের করা খুব কঠিন কাজ। সেখান থেকে স্কালোনি বের করার কিন্তু চেষ্টা করতেছে যে মেসি না থাকলেও যেন আর্জেন্টিনা শেপে থাকে। এই জন্য সে নানা রকম বদলি এবং নানা রকম ভিন্ন ভিন্ন ফরমেশন নিয়ে হাজির হয় বিভিন্ন সময়, যে মেসি না থাকলে কি করব, মেসি না থাকলে কি করবো। দেখেন উপরওয়ালা না করুক, মেসি কিন্তু হুট করে এমন হইতে পারে যে সব ঠিক আছে এখনো পর্যন্ত, যে সে 26 বিশ্বকাপ খেলবে অমুক তমুক, কিন্তু এমনও হইতে পারে যে একটা ম্যাচও 26 বিশ্বকাপ খেলতে পারলো না। কারণ তার শরীরের যে অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন, গত 2 বছরে একটা বড় বড় টাইম ধরে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। তারপরেও এই ম্যাচটাকে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জ হিসাবে দেখতেছি। মানে এই ম্যাচটা লিওনেল স্কালোনির জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি চ্যালেঞ্জ হবে। কেন? কারণ হচ্ছে সে মেসির বিকল্প হিসাবে গত কয়েক মাসে, বা আমি যদি বলি গত 1-1.5 বছরে যে লোকগুলোর তৈরি করছিল, মানে যাদের উপর ডিপেন্ড করতে চাচ্ছিল, তারাও কিন্তু ইনজুর্ড, তাদেরও কিন্তু সে এই ম্যাচে পাচ্ছে না। দেখেন আগে যখন মেসি না থাকতো তখন এই অভাবটা খুব একটা টের পাওয়া যেত না, কারণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যেই খেলুক টিমে, বলের একটা বড় সোর্স হয়ে থাকতো ডি মারিয়া।
কারণ ডি মারিয়া লেফট উইং থেকেই যে পরিমাণে বল সাপ্লাই দিত, যে পরিমাণে বল ফরওয়ার্ডে আসতো, তাতে অ্যাটাকিং মিডফিল্ডারটা যে নাই এটা খুব একটা টের পাওয়া যেত না। সঙ্গে যে যখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতেছে সে তো বল কিছুটা হলেও দিচ্ছে। আর মেসি না থাকলে বেশিরভাগ ম্যাচে ওই পজিশনটায়, অর্থাৎ রাইট উইং টু অ্যাটাকিং মিডফিল্ডার, এই পজিশনটা খেলতে হচ্ছে পাওলো দিবালা। ফলে পাওলো দিবালাও তো নট দ্যাট ব্যাড। পাওলো দিবালাও তো বলা হয় যে মেসি আরেকটা নতুন মেসি ছিল বলেই সে তার ক্যারিয়ারটা ফ্লাওয়ারিশ করতে পারলো না ন্যাশনাল টিমের হয়ে। এখন এই ম্যাচে দেখেন পাওলো দিবালাও নাই, পাওলো দিবালা ইনজুর্ড, সে যথারীতি ওই আরেক নেইমার, যখনই তার দরকার হয় তখন সে ইনজুরিতে পড়ে যায়। এমনিতে সারা বছর সে সুস্থ আছে, সাইড লাইনে বসে আছে, মেসির জন্য সে মাঠে নামতে পারতেছে না, সব ঠিক আছে, কিন্তু যখনই দিবালারে দরকার, যে এই সময়টা দিবালারে খুব জরুরি দরকার, দিবালা নাই। এর মাঝেও সে কয়েকটা ম্যাচে সে 10 নাম্বার পড়ছিল, মেসি ছিল না বলে, এবং ভালো করছে, ভালো সার্ভিস দিচ্ছে। এখন দেখেন ডি মারিয়া রিটায়ার্ড, দিবালা ইনজুরিতে, তাহলে আর বিকল্প কি হতে পারতো? আর বিকল্প হতে পারতো গার্নাচো খেলা এই পাশে, আর হচ্ছে মাঝখানে জিওভানি লো সেলসো খেলা। এখন তারা দুজনে ইনজুরিতে, ফলে আপনি মেসির বাদের যে কম্বিনেশন গুলোর কথা আসলে স্কালোনি তৈরি করছেন গত 1-1.5 বছরে, তার সবকটা অপশন বন্ধ, সবকটা অপশন কার্যত বন্ধ। ফলে আসলে স্কালোনিকে প্ল্যান সি অথবা প্ল্যান ডি তে যাইতে হবে নেক্সট দুটো ম্যাচে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে এই দুটো ম্যাচ যদি আর্জেন্টিনা হেরেও যায় তাও কিন্তু কোনো ব্লান্ডার হবে না। এখন অনেক বড় ব্যবধানে আর্জেন্টিনা টেবিল লিড করতেছে, ফলে 6 জনের মধ্যে থাকতে হবে, তো 6 নাম্বার হিসাবে বিশ্বকাপে গেলেই বাকি। ফলে এইগুলো সমস্যা না, সমস্যা হচ্ছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে, এদের বিপক্ষে জেতাটা তো একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, অ্যাটলিস্ট হেরে গেলে তো কেলেঙ্কারি। এখন আমরা যদি দেখি যে মেসিরে ছাড়া সর্বশেষ প্রায় এরকম ফরমেশনে যখন স্কালোনিকে খেলতে হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা হারছিল, এবং বহুকালের মধ্যে আর্জেন্টিনা ওই একটা ম্যাচ হারছিল। তাহলে এবার আসলে স্কালোনি কি মুভ নেবেন? এবার প্রথমত মেনে নিতে হবে যে উইং থেকে অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত এই জায়গায় দাপায় বেড়ানোর মতো খেলোয়াড় এই মুহূর্তে তাহলে স্কালোনির হাতে ওরকম পরীক্ষিত কেউ নাই, মানে আপনার দিবালাও নাই, মেসিও নাই। সেক্ষেত্রে লেফট উইং তো ঠিক আছে, লেফট উইং হচ্ছে নিকো গঞ্জালেস অলরেডি ওইখানে সেট হয়ে গেছে, মানে ডি মারিয়ার জায়গাটায়, আর তাকে বদলি হিসাবে ওইখানে এইচেভেরি মাঝে মাঝে নামতে পারে, এইচেভেরি হয়তো সেখান থেকে একদম অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত চলে যাবে। এখন এ পাশে নিকো গঞ্জালেস খেললে, লাস্ট যে ম্যাচটায় মেসি ছিল না ওই ম্যাচটায় স্কালোনি একটা জিনিস করছিল, সে প্রপার অ্যাটাকিং মিডফিল্ড না রেখে দুইটা স্ট্রাইকার নামায় দিচ্ছিল, মানে লাউতারো এবং আলভারেজ দুজনকে নামায়। নিকো গঞ্জালেসকে লেফট উইং এ রাখবেন, আবার রাইট উইং থেকে অ্যাটাক চাইবেন, এরকম একটা অবস্থায় আপনি দুইটা স্ট্রাইকার খেলাতে পারতেছেন না। মানে নিকোরে আপনি খেলাচ্ছেন হচ্ছে লেফট উইং এ, আবার রাইট উইং এ আমি বলতেছি যে 4টা অপশন আছে রাইট উইং থেকে অ্যাটাকিং মিডফিল্ড খেলার মতো, সেক্ষেত্রে আর দুইটা স্ট্রাইকারদের খেলানো যাবে না, তখন আলভারেজ অথবা লাউতারো যে কোনো একজনকে খেলাইতে হবে। আলভারেজই সম্ভবত ড্রপ হবে, খেলবে হয়তো লাউতারো, পরে হয়তো আলভারেজ বদলি হিসাবে নামবে। এবার আসেন রাইট উইং, যেটা সবচেয়ে সিরিয়াস জায়গা এবং যে জায়গাটায় মেসি খেলে, মানে এইটা ট্র্যাডিশনাল রাইট উইং না। আর্জেন্টিনা গত অলমোস্ট 15-16 বছর ট্র্যাডিশনাল রাইট উইং নিয়ে খেলে না। যে রাইট উইংটা নিয়ে খেলে সেটা হচ্ছে রাইট উইঙ্গার অ্যাকচুয়ালি মেসি, সে হয়ে যায় আসলে প্লে মেকার, এবং বল নিয়ে আগাইলে হয়ে যায় অ্যাটাকিং মিডফিল্ডার, আরো আগাইলে ফরওয়ার্ড হয়ে যায়, মানে অনেকগুলা রোল প্লে করে ওই রাইট উইং থেকে সে। যদি স্কালোনি চান যে মেসি থাকতে যেরকম অল আউট অ্যাটাকে যায় আর্জেন্টিনা সেরকম করতে, তাহলে তাকে খেলাইতে হবে হচ্ছে নিকো পাচ অথবা থিয়াগো আলমাদা, দুটো একেবারে বাচ্চা বাচ্চা ছেলে। বাচ্চামির কথা একটু পরে বলতেছি, যে থিয়াগো আলমাদা ও সম্ভবত 20-21 মাত্র, নিকো পাজও তাই। দুজনে যে কোনো একজনকে সেক্ষেত্রে রাইট উইঙ্গার হিসেবে নামাইতে হবে, এবং দুজনই খুবই প্রতিশ্রুতিশীল যে রাইট উইং থেকে তারাও অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যাবে, এই সম্ভাবনা তাদের দুজনের ভিতরেই আছে। তারাও মূলত মেসির মতো ওই যে রাইট উইং বরাবর শুধু দৌড়াদৌড়ি ওইটা করবে না, তারাও মূলত ক্রিয়েটিভ খেলাটা খেলবে। তবে সিমিওনে সম্ভবত এত অ্যাটাকিং অপশনে যাবে না, সেই দুই দলের বিপক্ষে 1 পয়েন্ট করে নিয়ে হয়তো সন্তুষ্ট থাকতে চাইবে। সেক্ষেত্রে ওই দুই বাচ্চাকে পুরোপুরি টাইম না দিয়ে হয়তো ওদেরকে ম্যাচের শেষ দিকে একটু প্লেইং টাইম দিবে, কিন্তু অতটা অ্যাটাকিং খেলবে না। যেহেতু মেসি নাই, সে কি করবে, রাইট উইংয়ে প্রপার উইঙ্গারই খেলানোর চেষ্টা করবে, যারা অত অ্যাটাক করবে না, বল সাপ্লাই দিবে, প্রচুর বল ক্রস করবে। সেক্ষেত্রে তার অপশন হচ্ছে সিমিওনে, যে আমাদের ডিয়েগো সিমিওনের ছোট ছেলেটা, জুলিয়ান সিমিওনে বোধহয়,
আর না হয় অ্যাঞ্জেল কোরেয়া, মানে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে যাবে সেক্ষেত্রে ডান পাশটা। তো তারাও দুজন খুবই ক্রিয়েটিভ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা দেখবেন যে অ্যাটলেটিকো যেটা হয়, অ্যাটলেটিকো কিন্তু এরকম অল আউট অ্যাটাক খেলে না সাধারণত। ফলে ওদের ওই যে রাইট উইং থেকে ওরা খুব বেশি আক্রমণে চলে যাবে, এইটা ওরা করবে না। আমি তো এই পরিমাণে ফুটবল জ্ঞানী না, আপনারা তো এটা জানেন। এটা মূলত আমি ইউরোপিয়ান কিছু পত্রপত্রিকা পড়তেছিলাম, তাদের যেটা অনুমান যে স্কালোনি চাইবেন সেফ থাকতে, যে বড় দুটো ম্যাচে একটা করে পয়েন্ট আসুক, ওকে, ঝামেলা করার দরকার নেই। সেক্ষেত্রে ওই জুলিয়ান সিমিওনে অথবা অ্যাঞ্জেল কোরেয়া এরা মূলত মেসির জায়গা নেবে, এই দুইজনের যে কোনো একজন। আর নিকোপাস থিয়াগো আলমাদা সামান্য প্লেইং টাইম পাইতে পারে। তবে যদি ব্রাজিলের সঙ্গে ভালো রেজাল্ট চলে আসে, তাহলে কিন্তু স্কালোনি আবার পরের ম্যাচে অনেক বেশি অ্যাটাকিং খেলতে চাইবে। সেটা হলে কিন্তু নিকোপাস আর থিয়াগো আলমাদা অনেক প্লেইং টাইম পেতে পারে। বাচ্চাদের কথা বলছিলাম শুরুতে, এই দুই বাচ্চার কথা বললাম। আমি হিসাব করতে গিয়ে দেখলাম দলে ওটামেন্ডি আর এমি, এই দুজন ছাড়াও সব পঁচিশের নিচে। মানে স্কালোনি কার্যত অলিম্পিক টিম নিয়ে এবার বিশ্বকাপ জেতার একটা চিন্তা ভাবনা করতেছে, যে মেসি থাকবে, বাকিটা হচ্ছে যুবদল নিয়ে দেখি বিশ্বকাপ খেলি। দেখেন, এই প্ল্যানটার সঙ্গে আমি এত একমত। আমরা সবসময় যেটা হয় যে একটা গ্রেট রে রিপ্লেস করার জন্য ব্যস্ত হয়ে যাই, যে একটা গ্রেট রে রিপ্লেস করতে হবে তার মতো কিছু একটা দিয়ে। কিন্তু না, এই যে স্কালোনি ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা করতেছে। দেখেন, গত 5 বছরে বললাম না 8টা ম্যাচে মেসি ছিল না, কত বিচিত্র ধরনের কৌশল যে স্কালোনি করছে। একটা ম্যাচ হারছে, যে লাস্টের যে ম্যাচটা, ওই একটা ম্যাচ হারছে, কিন্তু স্কালোনি কামটা করতেছে। সেটা হচ্ছে প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা ফরমেশনে ভিন্ন ভিন্ন বিকল্প তৈরি করতেছে। মানে সেও তো 2026 বিশ্বকাপের পরে সম্ভবত থাকবে না, কিন্তু নতুন কোচ যে আসবে, এই কোচের হাতে একটা অফুরন্ত উৎস থাকবে। 2026 বিশ্বকাপ সম্ভবত আর্জেন্টিনা জিতবে না, জিতলে তো ভাই বিরাট ব্যাপার। জিতুক বা না জিতুক, এর পরের বিশ্বকাপগুলোতে আবার যাতে আর্জেন্টিনা ফেভারিট হিসেবে যাইতে পারে, সেই প্রস্তুতি কিন্তু স্কালোনি করে দিয়ে যাচ্ছে। নতুন কোচ, সেটা স্যামুয়েলস হন বা যেই হন, আমরা মোটামুটি নিশ্চিত যে তারা একটা পরিণত দল পাবেন। এই পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে সেটা নিশ্চিত করতে চায় স্কালোনি। ফলে স্কালোনিকে আমাদের সাপোর্ট থাকবে, এবং সেই সঙ্গে সুন্দর ফুটবল দেখার জন্য অপেক্ষা করব। অ্যাটলিস্ট আর্জেন্টিনা ব্রাজিল যেন মারামারি শুরু না করে আগের বারগুলোর মতো, যেন দুই দলে সুন্দর ফুটবল খেলার চেষ্টা করে। সবাইকে শুভকামনা।